আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ 21 রাতে। জো বাইডেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, বিরল বৈঠক নিঃসন্দেহে, কিন্তু এই বৈঠক থেকে আমাদের প্রাপ্তি আসলে কতটুকু? যদিও যুক্তরাষ্ট্র বলেছে যে বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন তারা দিয়ে যাবেন, এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাকে যে কোনো মূল্যে সফল হতেই হবে এবং তার জন্য যা যা করণীয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা যেন করা হয়। আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে এই বৈঠককে নিয়ে আমরা যে পরিমাণ গুরুত্ব দিলাম সেই জায়গা থেকে আমরা কি পাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক হাই কমিশনার মুফাজ্জল করিম, রয়েছেন লেখক, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। মুফাজ্জল করিম, কি প্রাপ্তি এই বৈঠক থেকে আমাদের? কি প্রাপ্তি নয় সেটা বলেন। জি, কারণ আমরা তো কোনোদিন গত বহু বছর যাবৎ বা একটু আগে যে দুর্দণ্ড প্রতাপে রাজ্য শাসন করে গেলেন 15-16 বছর, কোনো আমলেই কোনো কেউই এই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘের সাইডলাইনে কথা বলবেন বা যাবেন, হ্যাঁ দৌড়াইয়ে গিয়ে তারপরে সেলফি তুলেছেন, এই করে সেটা আবার ভাঙাই গেছে, সেটা অন্য কথা। বরং সেটাতে যে বালখিল্যতা প্রকাশিত হয়েছে সেটা দেশের মান-ইজ্জত উঁচা না করে বরং নিচা করেছে। এবার যেটা, এটা অত্যন্ত অভূতপূর্ব এবং বিরল একটা ঘটনা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোনোদিন জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে গিয়ে কারোর সঙ্গে কথা বলবে, এটা কল্পনা করা যায়। আর বাংলাদেশও এমন কোনো পরাশক্তি নয় বা এমন কিছু চায় না বা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ তো পরাশক্তি না হোক, যুক্তরাষ্ট্রের কাছে তো নিঃসন্দেহে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গা থেকে তো গুরুত্বপূর্ণ বাংলাদেশ। এগুলোতে হ্যাঁ, একজন রাষ্ট্রপতি জো বাইডেনই হন আর যিনিই হন বিবেচনা করতে পারেন, ধরুন যদি ওখানে যদি সেই তার সমপর্যায়ের ওই রকম শক্তিধর কেউ, পরাশক্তি কেউ যদি তাকে রিকোয়েস্ট করে তাহলে হয়তো। কিন্তু এটা আমাদের জন্য যেরকম একটা বিরাট প্রাপ্তি, জন্য বিশ্ববাসীও নিশ্চয়ই এটা সম্ভব হয়েছে, কিন্তু আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ওই ব্যক্তিটির জন্যে। কারণ নিজে তিনি সারা দুনিয়াতে এত মর্যাদা এবং এত তার একটা বড় পরিচিতি, যেটার জন্যে সবাই তাকে সমীহ করে সারা দুনিয়াতে, এবং এটারই প্রমাণ পাওয়া গেল। চাহিবা মাত্রই সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ দেখা করবে এবং আধা ঘন্টার মতো বোধহয় তারা কথাবার্তা বলেছেন। এটাতে আমি বলবো এটা একটা অপূর্ব সুযোগও বটে, বাংলাদেশের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে 1-to-1 কথাবার্তা বলতে পেরেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বর্তমান অবস্থা কি প্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই সরকার পরিবর্তন হলো আর সরকারের প্রোগ্রাম কি ইত্যাদি। এটা ধরুন 6 মাসের কূটনীতি আর 1 বছরের চিঠি লেখালেখিতে হয় না, যেটা ব্যক্তিতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তরিকতার প্রকাশিত হয়েছে ব্যক্তি জো বাইডেন এবং ব্যক্তি ডক্টর ইউনুসের মধ্যে। যেভাবে উষ্ণ আলিঙ্গন দেখলাম, আমার তো এক পর্যায়ে ভয় লাগছিল যে গলা টিপে মেরে ফেলে নাকি, এমনভাবে ধরেছে। হ্যাঁ, তো এটাতে কি প্রকাশ পায়? এটা কোনো না, লোক দেখানো ছিল না, কারণ হ্যাঁ আন্তরিকতাপূর্ণ ছিল। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কতটুকু সম্মান এবং মর্যাদা বিশ্ববাসীর কাছে লাভ করেছেন, এটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আচ্ছা, এই সুযোগে আরেকটা জিনিস আমি মনে করি, কারণ এর বোধহয় 2-1 দিন আগেই আমাদের প্রতিবেশী, বন্ধু প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দেখা করেছেন, তার সরকারি সফরে তিনি দেখা করেছেন, এবং নিশ্চয়ই তিনি তার মনের মাধুরী মিশে বাংলাদেশের এই অভ্যুত্থান, বাংলাদেশের যে বর্তমান অবস্থান ইত্যাদি সম্বন্ধে একটা ব্রিফিং দিয়েছেন অবশ্যই। কারণ আমি যারা গণমাধ্যমে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম, হ্যাঁ সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তারা কথা বলেছেন, যেখানে মোদি সাহেবের বা এই জো বাইডেনের বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনার কোনো কথা নয়, সেখানে তো বাংলাদেশ প্রসঙ্গ এসেছে, কথা বলেছে। এবং আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী জো বাইডেন
তিনি, জো বাইডেন বলছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে আমাদের সম্বন্ধে খুব একটা ভালো কথা বলবেন, এটা কারণ তার তো আবার তার বা তাদের, যেটা একটা বাংলায় বলে, মুখে বেজায় মিঠে নিম্নিসেন্দে পেটে, সুযোগ পেলেই নিশ্চয়ই এটা ঝেড়ে দিবেন বলে এরা যারা এসছে এরা কারণ তিনি তো আবার মানে হি ইজ দি মেন্টর অ্যান্ড হি ইজ দি গার্ডিয়ান অফ প্রাক্তন প্রধানমন্ত্রী, এখন আবার আশ্রয়দাতাও বটে। তো এই সমস্ত কারণে এই টাইমিংটা খুব ভালো হয়েছে এবং এই আধা ঘন্টার মধ্যে অনেক অর্জন হয়েছে বাংলাদেশের জন্য। অনেক অর্জনটা কি আবু সাইদ খান যদি একটু আপনার দৃষ্টিকোণ থেকে পরিষ্কার করতেন? উষ্ণ অভ্যর্থনা হয়েছে, উষ্ণ আলিঙ্গন হয়েছে, সম্মান জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টাও সম্মানিত হয়েছেন, মানে আমরা সম্মানিত হয়েছি, কিন্তু কি ধরনের সহযোগিতা আমরা তার কাছ থেকে পেতে পারি? মানে আমি যদি সোজা বাংলায় বলি যে অর্জনটা কি আমাদের অন্য দিক থেকে? না, বৈঠকটা নিঃসন্দেহে মর্যাদাকর, যে সাইড লাইনে বাংলাদেশের মানে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করাটা, এটাকে নিশ্চয়ই ইতিবাচক ঘটনা। তবে আমরা আমেরিকার কাছে কি প্রত্যাশা করি, তো এবং এই বৈঠকের মধ্যে দিয়ে কী অর্জন হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। সেটা প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের গার্মেন্ট পণ্যের সবচেয়ে বড় বায়ার, সবচেয়ে বড় ক্রেতা। তো সেখানে আমরা এই জায়গাটা খানিকটা রানা প্লাজার ঘটনার পরে নড়বড়ে হয়ে যায়, জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয় গার্মেন্টস পণ্য এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে। তো সেটা জিএসপি সুবিধাটাকে আবার পুনর্বহাল করার বিষয়টা রয়েছে। বাংলাদেশ যদিও বা মধ্যম আয়ের দেশে প্রবেশ করছে, তো মধ্যম আয়ের দেশে প্রবেশ করলে সেখানে কিছু কিছু সুবিধা স্বল্প উন্নত ইসে কাটেল হয়, যেমন সেটা যুক্তরাষ্ট্রের জন্য জিএসপি প্লাস, মানে তাকে আরও কিছু কড়াকড়ি করতে হয়, সুবিধাটা খানিকটা কাটেল হয়ে যায়। তো এখন বাংলাদেশ কিন্তু মধ্যম আয়ের দেশে 26-এ পৌঁছবে এবং শর্তগুলো পূরণ করার ক্ষেত্রে কিন্তু একটা সংশয় রয়েছে, কেন এই পরিসংখ্যান নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা গ্রাজুয়েট হতে যাচ্ছি, গ্রাজুয়েশন হতে বাংলাদেশ হচ্ছে, এই গ্রাজুয়েশন হওয়ার ক্ষেত্রে অর্থনীতির এই গ্রাজুয়েশন হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে এবং এখানে সবগুলো শর্ত সেইভাবে পূরণ হয় নাই, এখানে ভুল পরিসংখ্যানের বিষয়টি অলরেডি চলে এসছে। তাছাড়া আমাদেরকে আজকের বাস্তবতায় এবং অর্থনীতি খানিকটা নড়বড়ে হয়ে গেছে, মানুষের এই অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, এই সময়টা আমাদেরকে আরও কিছুদিনের জন্য স্বল্প উন্নত দেশের যে সুবিধা সেগুলো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশ থেকে পাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। তো সেইটার ক্ষেত্রেও এই বৈঠকের মধ্য দিয়ে একটা ইতিবাচক বার্তা যাবে বলে আমি মনে করি। পূর্ণ সমর্থন তো জানিয়েছেন জো বাইডেন, কিন্তু পূর্ণ সমর্থন অনেকে বলছেন যে এই ধরনের আনুষ্ঠানিক কথাবার্তা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু আমরা কি এই ক্ষেত্রেও বলবো না এটি স্রেফ আনুষ্ঠানিকতা নাকি আন্তরিকতার সাথে এটি বলা হয়েছে? না, আন্তরিকতার সঙ্গে তো বটে। আমি বললাম যে এই ক্ষেত্রগুলো খানিকটা প্রসারিত হয়েছে, ওই বৈঠকের মধ্য দিয়ে সব হবে তা না, এটার মধ্যে দিয়ে একটা বার্তা এগিয়ে গেলাম আমরা, আরো কয়েক বার্তা গেছে যে আমাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা, এবং কেবলমাত্র তো যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্রের এই ধরনের বাংলাদেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উপর পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গি নির্ভর করে, এমনকি জাতিসংঘর দৃষ্টিভঙ্গি, IMF, বিশ্বব্যাংক, তাদের এই সব ফান্ডারদের ব্যাপারটা নির্ভর করে। তার বাইরে হচ্ছে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র একসময় ভারতের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, মানে ভারতকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মোড়ল হিসাবে তারা বিবেচনা করত, অর্থাৎ তারা সরাসরি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়েনি। তো এইটা বিগত কিছুদিন ধরে এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের, বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি খানিকটা পরিবর্তন হচ্ছিল এবং সেখানে সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে কারণে অলরেডি যেমন ডোনাল্ড লু, ওই প্রতিনিধি দল যেটা এসেছিলেন, তারা ওখানে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য দিল্লিকে জানিয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে একটা সম্পর্কের উন্নয়ন ঘটেছে, সেইটা আমার মনে হয় আর এক ধাপ এগিয়ে গেল। এবং
আরেকটা হচ্ছে যে আরেকটা হলো মর্যাদার ব্যাপার, যেটা মোফাজ্জল করিম ভাই বলেছেন যে এটা তো একটা মর্যাদার ব্যাপার। বাংলাদেশে একজন নোবেল বিজয়ী হচ্ছে সরকার প্রধান, এবং তিনি জো বাইডেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সম্মানটাও বহির্বিশ্বের কাছে অনেকটা ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। মোফাজ্জল করিম, আবু সাইদ খান একটু পরিষ্কার করার চেষ্টা করছেন যে কোন কোন দিক থেকে আমরা কিছু প্রত্যাশা করতে পারি, স্পেসিফিক করছিলেন। আপনার কাছে যে প্রশ্ন করি যে দেশ পুনর্গঠনের জন্য এই সরকারকে সফল হতেই হবে, এটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এবং তার জন্যই সহযোগিতা চেয়েছেন। কোথায় কোথায় সহযোগিতা করতে পারে আর আমাদের প্রধান উপদেষ্টাও বা কি মিন করেছেন? আমাদের মনে রাখতে হবে যে বর্তমান সরকার কতগুলো সংস্কারে হাত দিয়েছেন, যেটা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে বিভিন্ন। এটা হচ্ছে তাদের অন্যতম প্রধান এজেন্ডা। তো এই সমস্ত সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, সেটা আর্থিক সংস্কার হোক, প্রশাসনিক হোক বা যেটাই হোক না কেন, সেগুলোর জন্য কিছু কিছু সাহায্য, সহযোগিতা, পরামর্শ ইত্যাদি নিশ্চয়ই দরকার পড়বে। সেগুলো কোন ধরনের, মানে সাহায্য বা পরামর্শ, এগুলো শুধু পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরো অনেক ধরনের সহযোগিতা? নিশ্চয়ই আমি যেটা বলতে চাচ্ছি যে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জো বাইডেন সাহেবকে এটা সম্বন্ধে একটা সংক্ষেপে হলেও একটা ধারণা দিয়েছেন যে আমার আগামী যে কদিন আমি থাকবো, আমার এই হচ্ছে আমার এজেন্ডা বা এই আমার কার্যকলাপ। তো এটাতে আপনাদের সাহায্য সহযোগিতা যেখানে লাগবে নিশ্চয়ই জো বাইডেন এটাতে মানে সম্মতির সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন এবং প্রয়োজনে করবেনও বটে। হোয়াইট হাউসের বিবৃতিতেও সেটি এসেছে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে এটা আসলে কি কি হয়েছে, এটা তো কোনো ফর্মাল সেই অর্থে আনুষ্ঠানিক কোনো বৈঠক তো ছিল না, বা এটার পরে একটা বিবৃতি দেওয়া হবে এরকম না। এটা হচ্ছে গিয়ে সাইডলাইনে আলাপ আলোচনার মধ্যে কি কথা হয়েছে সেটা জো বাইডেন সাহেবই আর আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তারাই ভালো জানেন। তবে যেটাই হোক না কেন, এই সুযোগে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার 1.5 মাসের মধ্যেই যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এবং এই সুযোগে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চাহিদা কি কি বিষয়ে তিনি সংস্কার করতে যাচ্ছেন, কোথায় কোথায় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে, আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থায়, বিচার ব্যবস্থা ইত্যাদিতে কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সম্বন্ধে তার কাছে সাহায্য সহায়তা। আচ্ছা, সর্বপ্রতি আমাদের ব্যাংকিং সেক্টর বা আর্থিক সহায়তা, এটা তো নিশ্চয়ই একটা অ্যাসুরেন্স তিনি পাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। জো বাইডেনই বলুন আর যেই বলুন, সে সবসময় চিন্তা করবে যে আমি কার সঙ্গে কথা, ব্যক্তিটাকে, খালি বাংলাদেশের রাষ্ট্রপতি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সমস্ত হলেই হবে না, ব্যক্তিটারও একটা সুনাম থাকতে হবে বা থাকতে হবে। তো সেইটা খুবই কাজে লাগছে। ওই যে বলেন একটা কথা, ধারে কাটা আর ভারে কাটা। তো আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই ধার ভার দুইটাই আছে, এবং তার চাইতে বেশি গ্রহণযোগ্যতা আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বলুন বা যে কোনো কিছু বলুন, সন্দেহ নেই। আবু সাইদ খান, আমি এই জায়গাটাতে একটু আপনার কাছে প্রশ্ন, যে হোয়াইট হাউসের বিবৃতিতেও এটি এসেছে যে সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার দেওয়া হবে। এই অগ্রাধিকারটা কি আমরা শুধু পরামর্শ বা নানান ধরনের সাজেশন, অ্যাডভাইস এই টাইপের কিছু প্রত্যাশা করছে, নাকি এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে? না, দুটোই আছে। যেমন একটা বিষয় হচ্ছে যে পরামর্শ তো একটা আছেই, তার বাইরেও এখানে তো এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে সেখানে তো অর্থনীতিও একটা ব্যাপার আছে, অর্থনৈতিক সাপোর্টের বিষয়টা আছে। তো সেই সাপোর্টটাও আমরা পেতে পারি, এটা সাহায্য সহযোগিতা ইত্যাদি আমাদের পাওয়ার সুযোগ রয়েছে। তো সেইগুলো ব্যাপারটা, এবং এই যুক্তরাষ্ট্র তো বিভিন্ন দেশের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা গ্রহণ করতে পারি। এবং সেই সঙ্গে আমাদের আজকের অবস্থায় সংস্কার বলুন আর যাই বলুন, বাংলাদেশের যে সংকট একটু নাজুক অবস্থা, অর্থনীতিটা তো নাজুক অবস্থায় আছে। যেমন এখানে বিরাট অঙ্কের টাকা, মানে বিরাট অঙ্কে এটা লুটপাট হয়ে গেছে, এখানে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, এবং এক ধরনের মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের জনজীবনের সমস্যা কিন্তু ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। এখানে আমাদের পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনটা, মানে পুলিশে ডিমোলাইজড হয়ে গেছে,
এবং পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে। তো এইগুলোকে পুনঃসংস্কার করা দরকার। এর জন্য টেকনিক্যাল সাপোর্ট দরকার এবং এর জন্য অর্থনৈতিক সাপোর্টও দরকার। যেমন এখন এও হতে পারে আমাদের পুলিশে নতুন করে রিক্রুটমেন্টের ব্যাপার আছে, আমাদের পোশাক বদল থেকে আরম্ভ করে অনেক কিছুই বদল করার ব্যাপার আছে এবং এটাকে ট্রেন্ড আপ করার ব্যাপার আছে। তো আমরা বলি যে পুলিশ বন্ধু, তো এই পুলিশ বন্ধু কিভাবে মানুষের বন্ধু হয় সেই ধরনের পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট এগুলো দরকার আছে। সেই সমস্ত সাপোর্ট আমরা যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, এমনকি জাতিসংঘের কাছ থেকে প্রত্যাশা করি। এই বৈঠকে হয়তো এসব ডিটেলস আলাপ হয়নি, কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে সেই বার্তাটা গেছে এবং এই ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার ক্ষেত্রটা তৈরি হয়েছে। এখানে কি আমি একটু যোগ করতে পারি? একটু লক্ষ্য করেছেন বোধহয় মাননীয় প্রধান উপদেষ্টা ওখানে নিউ ইয়র্কে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তার মানে ইয়ে শুরু হয়ে গেছে, তার যে প্রোগ্রাম এমন একটার পর একটা মানে এই যে এত বড় বিমান সফর করলেন, তাতে জেট ল্যাগ, ক্লান্তি, অবসাদ ইত্যাদি থাকার কথা। এত সত্ত্বেও তিনি যে সমস্ত লোকের সঙ্গে দেখা করা দরকার প্রায় প্রত্যেকের সঙ্গে, IMF বলেন, ইউনাইটেড নেশনস বলেন, এদের সবার সঙ্গে, আর জো বাইডেনের সঙ্গে তো আছি আমরা যেটা আলোচনা করছি, সবগুলো এবং সবখানেই তিনি আমাদের চাহিদা যা সেগুলো তুলে ধরছেন এবং ইতিবাচক সাড়া সবার কাছ থেকে পেয়েছেন। IMF-এর কাছ থেকে বা ধরেন ইউনাইটেড নেশনসের কাছ থেকে, জাতিসংঘের কাছ থেকে এসুরেন্স পাওয়া, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এসুরেন্স পাওয়া, আর অতি দ্রুত প্রায় অনেকের সঙ্গেই ইউনাইটেড নেশনের বড় বড় কর্মকর্তা যারা, তাদের সঙ্গে তিনি ওই অল্প সময়ের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করেছেন, জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেছেন। জাস্টিন ট্রুডো কানাডিয়ান প্রধানমন্ত্রী। আমি একটু জানতে চাচ্ছি যে যেটি একটু আগে আপনারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ প্রসঙ্গ বা ভারত প্রসঙ্গ এসেছে, মোদির সঙ্গে যে বৈঠকটি হয়েছে এর আগে কোয়াডকে কেন্দ্র করে, আঞ্চলিক যে জোট কোয়াডকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই তার সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ওঠার কথা আমরা জানি বা উঠেছেও স্বাভাবিকভাবে, যেহেতু এর আগে আমরা জানি মোদি বাইডেনের যে ফোন আলাপ, সেখানে মোদি নিজ থেকে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে এসেছেন, সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ একটা ধোয়া তোলা দুঃখিত সেটি তিনি তুলেছেন। তো জো বাইডেনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠক, সেখানে কি ভারত প্রসঙ্গ উঠেছে? কি মনে হয় ভারত এভাবে আমাদেরকে কতটা ডিস্টার্ব করছে বা ভারত কি চাইছে? আসলে কি হয়েছে না হয়েছে কথাবার্তা এটা তো আমরা কি অনুমান করছেন? অনুমান করছি আমি, এবং আমার মনে হয় অনুমান খুব মিথ্যা নয়। যেহেতু ডক্টর ইউনূসের এই মোলাকাতের মাত্র কয়েক ঘন্টা আগে বা দু একদিন আগেই মোদির সঙ্গে দেখা হয়েছে, যে কথাটা আমি বলছিলাম আর কি, যে এটা একটা অত্যন্ত অপূর্ব সুযোগ হয়েছে যে আমাদের সম্বন্ধে কি ভালো মন্দ কি বলেছেন না বলেছেন এগুলো মোদি সাহেবের কাছ থেকে যা যা বাইডেন যা যা শুনেছেন এটা যাচাই বাছাই করে নিয়ে আমি তো শুনতে পেলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নাকি এরকম ব্যাপার হয়েছে, কোত্থেকে শুনেছেন এটা বলবে না, কিন্তু তিনি শুনেছেন বলবেন। তখন আমাদের প্রধান উপদেষ্টা বলবেন এই সমস্ত আপনাকে কে বললো, প্রকৃত বিষয় এরকম না এরকম। এই যে এটাই আমি বলছিলাম টাইমিংয়ের ব্যাপারটা, যে এটা একটা সৌভাগ্যই বটে যে মোদির পরে ইনি গেছেন, 1 মাস 2 মাস পরে গেলে বা একদম না গেলে পরে একতরফা বক্তব্য বাংলাদেশের পক্ষে বলতে পারছি না বলে দুঃখিত, অনেক কিছুই হয়তো যেটাকে বলা হয় বাইডেনের কান ভারী করে আসা হয়েছে, সেটা কানটা পরিষ্কার করার সুযোগ পাওয়া গেছে, এটা খুব ভালো। তো এটা খুব ভালো হয়েছে। যদি ত্রিপক্ষীয় হইতো তাহলে আরও ভালো হতো, সেটা হওয়ার সুযোগ ভারত দেয়নি। ভারতের সঙ্গে যে বৈঠকের প্রস্তাব আমরা করেছিলাম সাংবাদিক আবু সাইদ খান, সেটি ভারত রিফিউজ করেছে। মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের অ্যারেঞ্জমেন্টের কথা বলছিল বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি ভারত ন্যাক্কারজনকভাবে এটি ন্যাক্কারজনক আচরণই করেছে। কারণ দুই দেশের এখন যে সম্পর্কের অবস্থা নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে, কিন্তু তার পরবর্তীতে মানে মোদি সাহেব যদি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে না পারেন এবং কারণ হিসেবে দেখানো হয়েছে তার শিডিউল ফাঁকা নেই, কিন্তু জো বাইডেনের মতো মানুষ শিডিউল ফাঁকা রেখে 15 মিনিটের জায়গায় 30 মিনিট বৈঠক করলেন, তার যে উষ্ণ আলিঙ্গন, এর মধ্য দিয়ে কি ভারতকে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা থাকতে পারে? আচ্ছা, ভারতের দুটো বিষয়। ভারত প্রথম দিকে বাংলাদেশের এই প্রশ্নে খানিকটা নির্বিকার ছিল,
পরবর্তীতে জয়শঙ্কর দিল্লি থেকেই তার বক্তব্য তিনি বললেন যে বাংলাদেশে যা ঘটেছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো কিন্তু যদিও ভারতের অন্য অন্য নেতৃবৃন্দ ইত্যাদি তারা বাংলাদেশের প্রশ্নে খুব নেতিবাচক কথাবার্তা বলেছেন, সেটা আমাদের কাছে ধর্তব্য নয়। তো আমরা জয়শঙ্করের বক্তব্যের মধ্য দিয়ে বুঝলাম যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন চাইছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের যে প্রস্তাব সেটা হলো বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল মোদি এবং ইউনূসের বৈঠক। তা মোদি ইউনূসের বৈঠকটা সেই বিবেচনায় হওয়াটা খুবই যুক্তিযুক্ত ছিল, তাতে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি হতো। তো আমার কাছে মনে হয় হয় শিডিউল মিলে নেই অথবা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাওয়ার কথাটাও হতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে তো কিছু দ্বিপাক্ষিক বিষয়টা রয়ে গেছে যেগুলো আরও নতুন করে ভাববার ব্যাপার আছে। যেমন ধরুন যে ইতিমধ্যেই নদীর ব্যাপারটা এসছে, যে সরকারের পক্ষ থেকে অল্প দিনের মধ্যে হলেও একটা মেসেজ দিয়েছে যে তারা নদীর ম্যানেজমেন্ট এবং পানি হিস্যার বিষয়টা তারা সামনে আনবে। এমনকি একজন উপদেষ্টা তো বলেছেন যে প্রয়োজন হলে তারা আন্তর্জাতিক আদালতেও আন্তর্জাতিকভাবেও এটা তারা তুলবেন। তো এই সব বিষয়গুলো রয়ে গেছে। তো সেই জায়গা থেকে অন্য অন্য বিষয় আছে। ভারতের তার চেয়ে বড় কথা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ওখানে আছেন এবং তার এই স্ট্যাটাসটা কী, সেইটা তো একটা প্রশ্ন হয়ে আছেই, এবং সেখানে বাংলাদেশ ফেরত চাইতে পারে। তো এই ধরনের অবস্থাও কিন্তু রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ভারতকে স্পষ্ট করতে হবে তার অবস্থানটা কী, এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ছিল খানিকটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে মোদি সরকার এর সম্পর্ক, বিজেপি সরকার আওয়ামী লীগ সরকারের সম্পর্ক, এটাকে রাষ্ট্রিক এবং জনগণ পর্যায়ে সম্পর্কটা কিন্তু ছিল না। নিশ্চয়। এবং এই রাষ্ট্রিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যে বিষয়টা আমার মনে হয় ভারত কেবলমাত্র একসময় কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে এক ঝুড়িতে তারা ডিম রাখবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তারা এক ঝুড়িতে ডিম রেখেছেন, কেবলমাত্র একটি দলের সঙ্গেই তারা সম্পর্ক মেনটেন করেছেন। তো পরবর্তীতে আমরা এইবার লক্ষ্য করি যে বিএনপির মহাসচিবের সঙ্গে ভারতের হাই কমিশনার মানে বাংলাদেশের হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার দেখা করেছেন। এই দেখা করার মধ্য দিয়ে আমার মনে হয় ভারত তার দৃষ্টিভঙ্গি ক্ষেত্রে মানে বাংলাদেশ পোস্টে তার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের চিন্তাভাবনাও কিন্তু করছে, এবং ভারতীয় পত্রপত্রিকাগুলো ইতিমধ্যে ভারতের এই নীতি মানে একপাক্ষিক নীতি এবং কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টা কিন্তু সমালোচনা করছে। তো ভারত এই ক্ষেত্রে সমালোচিত হচ্ছে তাদের দেশের ভিতরে এবং বাইরেও। তো সেই জায়গা থেকে তো ভারত তার সিদ্ধান্তে পৌঁছার ক্ষেত্রে একটু ধীর মানে এটা কি বলবো ধীর অবস্থা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, সে অগ্রসর হতে, কিন্তু বাংলাদেশের অবস্থান তো স্পষ্ট। অতএব বাংলাদেশের তো সে তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে, কেন বাংলাদেশ অলরেডি তো তার সিদ্ধান্তে পৌঁছে গেছে। তো আর একটা হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বিব্রতকর অবস্থা হয় যদি বা ডক্টর ইউনূস বলে ফেলেন যে শেখ হাসিনাকে ফেরত চাই, তো তখন কি বলবেন? এবং এটা নিউজ হয়ে যাওয়ার পরে তাকে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এসব কারণেও ভারত এড়িয়ে যেতে পারে বলে আমার মনে হয়। এবং এই সমস্ত কারণে বোধহয় তার মোদি সাহেবের যারা অ্যাডভাইসার তারা হয়তো বলছে খবরটা দেখা সাক্ষাৎ করবেন না, আপাতত রাখেন, এখন থাক না। একটা কারণ আছে, এটা ইনফিরিটি কমপ্লেক্সের ব্যাপার আছে না, হয়তো বলেছে যে লোকের সঙ্গে আপনি দেখা করবেন তার সঙ্গে কিন্তু কথা বলে আপনি পারবেন না, এবং তার জ্ঞান দরকার কি আপনি বলেন যে শিডিউল দিতে পারছেন না। আর দ্বিতীয়ত যেটা হাসিনা প্রসঙ্গ বললেন, এটা হচ্ছে গিয়ে ভারতের বর্তমানে ভারতের সরকারের জন্য এটা ওই যেটাকে বলা হয় অ্যাকিলিসেস ফিট, সবচেয়ে দুর্বল অংশ। কারণ এটা প্রসঙ্গ তো দেখা গেলে পরে তো ইউনূস সাহেব তো শুধু আবহাওয়া নিয়ে তো আলাপ করবেন না, নিশ্চয়ই তার সবচেয়ে বড় যেটা আর কি প্রয়োজন 17 কোটি মানুষের যেটা আকাঙ্ক্ষা যে নিয়ে আসেন একেবারে একটা ফেয়ার ট্রায়াল আমরা দেখতে চাই। তো সেটা যদি তুলে তাহলে পরে তো বেকায়দা, কবে ফেরত দিবেন বা কীভাবে দিবেন সেটাই একটা কারণ হতে পারে। আমরা আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতি পরে, দর্শক ফিরছে খুব শিগগির।
আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি জো বাইডেন এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক, বিরল বৈঠক, সেটির মধ্যে দিয়ে আমরা কতটুকু কি অর্জন করেছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম এবং সিনিয়র সাংবাদিক লেখক আবু সাইদ খান। মোফাজ্জল করিম, আমি আবু সাইদের কথার প্রসঙ্গ টেনেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেটি বলছেন যে ভারত হয়তো নীতি পরিবর্তন করতে পারে, যেহেতু একচোখা নীতি ছিল, তাদের সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গাটি ছিল আওয়ামী লীগ। বিএনপির সাথে কি নতুন কোনো যাত্রায় নতুন কোনো সম্পর্ক স্থাপনের সম্ভাবনা রয়েছে? আমি বলবো ভারত অত্যন্ত কৌশল করে আর কি তাদের হাই কমিশনারকে বলেছে, যাও গিয়ে একটু গ্রাউন্ড প্রিপেয়ার করো এবং একটু বোঝার চেষ্টা করো যে এদের মতিগতিটা কীরকম, এরা কি সম্পূর্ণ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এরা কি সম্পূর্ণ বিএনপি ঘেঁষা নাকি এদের মধ্যে উদারতা আছে ইত্যাদি ইত্যাদি, এটা করেছে। কথা হচ্ছে যেটাই করুক না কি জন্যে, বাংলাদেশের জনগণ তারা তো গত 15-16 বছর যাবৎ দেখেছে যে এখানে যিনি স্বৈরশাসক ছিলেন তার গার্জিয়ান ওখানে দিল্লিতে বসা, এবং সেই গার্জিয়ানের কথা মতোই তিনি চলতেন বা ইয়ে করতেন। কিন্তু এবার গণ অভ্যুত্থানে একটা জিনিস প্রমাণ হয়েছে যে রাজনীতিতে বা কূটনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই। ওই যে একবার ছলে বলে কৌশলে ক্ষমতায় এসে গেছি, সেটা ভোটারবিহীন নির্বাচনই হোক আর রাতের ভোটই হোক, এসে গেছি, অতএব রোজ কিয়ামত পর্যন্ত থাকবো, এরকম কোনো কথা নাই। ডিসাইডার কে? ডিসাইডার আল্লাহ রাব্বুল আলামিন, উনি যেরকম লিখে রাখছেন সেরকম। আর কার মাধ্যমে? 17 কোটি মানুষের মাধ্যমে। 17 কোটি কিন্তু একেবারে পুরাপুরি, আই মিন সার্টেনলি আওয়ামী লীগের সবাই তো আর আসেনি, আওয়ামী লীগের প্রশ্নই বাদ দিলাম, কিন্তু সাধারণ মানুষ যারা ইয়ে নয়, আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, তাদের একমাত্র ধ্যান ধারণা হচ্ছে তাদের জীবন জীবিকা, তাদের সংখ্যায় তারাই মেজরিটি, সাইলেন্ট মেজরিটি মধ্যে যাবো যায়। এবং এরা কিন্তু সকলেই এই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে একটা অস্বস্তিকর পরিবেশ থেকে। তো সেখানে ভারত অবজার্ভ করতেছে যে জনসমর্থন কোন দিকে। আজকে যদি জনসমর্থন এইভাবে থেকে যায়, এবং তার চাইতে গুরুত্বপূর্ণ আগামী দিন নির্বাচন যেটা হবে ইনশাল্লাহ, ফেয়ার নির্বাচন আশা করছি, একটা অত্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সেই নির্বাচনে কে ক্ষমতায় আসে সেটার উপরে নির্ভর করছে ফাইনাল চালটা কি চালবে, ভারত কি চালবে। তবে আলামত ভারত যা দেখতে পাচ্ছে বা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের বোধহয় সহসা আর ওই চেয়ারে বসার সময় থাকবে না বা সুযোগ থাকবে না। তো যাই হোক, যেটাই হোক না কি জন্যে, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশের পরিস্থিতি সেটা জনগণই নির্ধারণ করবে, এবং সেই নির্ধারিত পরিস্থিতি অনুযায়ী ভারত বিএনপির দিকে ঝুঁকবে না আওয়ামী লীগের সঙ্গেই থাকবে না কি করবে সেটাই হবে। তবে কূটনীতি বলে যে তারা সকলের সঙ্গেই একটা সুসম্পর্ক বজায় রাখবে, এটাতে তো কোনো দোষের কিছু নাই। সাংবাদিক আবু সাইদ খান, আমরা জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তারা বৈঠকে বসছিলেন, কিন্তু সেই বৈঠকটিকে কি আপনি আমরা কি বলতে পারি যে খুব গুরুত্বপূর্ণ বা ফলপ্রসূ বৈঠক হয়েছে? তার কারণ আমি যে জায়গা থেকে ইঙ্গিত করে বলছি, ভারতের পক্ষ থেকেও এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর যেটি পোস্ট করেছেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ বৈঠক হয়েছে, যেগুলো বলা দরকার, ফর্মাল যেসব শব্দ, এই একই ধরনের শব্দ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তবে যেখানে সন্দেহ করছে যে পুরো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি সাংবাদিকদের সামনে বা গণমাধ্যমে, কী বিষয়ে আলোচনা হয়েছে, কোন কোন বিষয় উত্থাপিত হয়েছে, এই জায়গা থেকে কি আমাদের কোনো আশঙ্কা থাকার কোনো অবকাশ আছে না আসলে ফলপ্রসূ কিছু হয়নি? একটা হলো যে অচলাবস্থা ছিল সেটা কেটেছে, এবং তারা পারস্পরিক যে যোগাযোগ করার দরকার এবং এই গুরুত্বটা তারা বোধহয় বুঝতে পেরেছেন। এবং বিশেষ করে ভারতের ক্ষেত্রে যে অনেকেরই ধারণা ছিল যে এই সরকার থেকে ভারত মুখ ঘুরিয়ে রাখবে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব না, বাস্তবেও সম্ভব না। বিশেষ করে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি যে মালদ্বীপে চীনপন্থী মজ্জু এসে আসছেন, এখানে অনুরা শ্রীলঙ্কাতে অনুরা দিশানায়কে
চলে আসছেন, তিনিও চীনপন্থী, বামপন্থী ও চীনপন্থী। নেপালে একই অবস্থা, একই অবস্থা, এবং সেখানে ভারত বিরোধী অবস্থান রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে এটা প্রকট হচ্ছে। বাংলাদেশে একমাত্র দক্ষিণ এশিয়া ভারতের বন্ধু ছিল হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ শেখ হাসিনা সরকার। সেই সরকারের পতনের মধ্য দিয়ে ভারত কিন্তু একটা সংকটে পড়েছে, এবং প্রতিবেশীদের সঙ্গে তার এই সুসম্পর্ক না থাকায় ভারত ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে সমালোচিত হচ্ছে, এবং তার কূটনৈতিক দুর্বলতার প্রকাশ ঘটছে। সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ভারতের এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে যে বৈঠক, আপনার কি মনে হয় যে যেহেতু গণমাধ্যমে সব কিছু প্রকাশিত হয়নি বা তারাও ডিটেইল কিছু বলতে চায়নি, সেখান থেকে যদি ধরে নিই যে আলোচনাটি ফলপ্রসূ হয়নি, তাহলে আপনারা বলছিলেন যে ভারত হয়তো বুঝতে পারছে, তাহলে আমরা কি ধরে নেব, কি কতটুকু বুঝতে আলোচনা পারছি? ফলপ্রসূ হয়নি এটা আমি বলছি না, এটা তো একটা প্রাথমিক আলোচনা, এবং এটাকে খানিকটা সৌজন্যমূলক আলোচনা। এর মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্তে তো পৌঁছতে পারছে না, কিন্তু তারা এটার মধ্য দিয়ে উভয় দেশ কিংবা উভয় নেতা তারা হয়তো বা একটা কমন জায়গায় পরবর্তী বৈঠক কিংবা পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রটা তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রটা যেটা আমরা ধরে নিয়েছিলাম যে যেটা ভারত, যেটা ধরুন যে এর আগে ৭৫ সালের ওই সময় তখনও কিন্তু রাজনৈতিক নেতারা একটা অংশ আশ্রয় নিয়েছিলেন, ভারত তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। কিন্তু এইবারের বোধহয় অফিসিয়ালি সেই কাজটা কেবলমাত্র শেখ হাসিনাকেই তারা আশ্রয় দিয়েছেন, বাকিদের আশ্রয়ের ব্যাপারটা কিন্তু তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু ভারতে তো রয়েছেন অনেকে ভারতে পালিয়ে গেছেন, আনঅফিসিয়ালি তারা রাখবেন। এর মধ্য দিয়ে যে জিনিসটা আমার মনে হচ্ছে যে ভারত এই ক্ষেত্রে বাংলাদেশে শেখ হাসিনার সরকার এবং তার সমর্থকদের আশ্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থান গ্রহণ করবে না। মহাজুর করিম, আপনার কাছে কি মনে হয়? এবং একই সঙ্গে ওই প্রশ্ন সংশ্লিষ্ট একটু বাড়তি অংশ যোগ করতে চাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ভারতীয় গণমাধ্যমগুলো আবারও অ্যাটাকিং কোশ্চেন করেছে। অ্যাটাকিং কোশ্চেন বলতে তারা বলে এভাবে সরাসরি প্রশ্ন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের রক্ষায় আপনারা কি করছেন? তখন পররাষ্ট্র উপদেষ্টা বেশ একটু কড়া ভাষায় বলেছেন, সংখ্যালঘুদের কোনো নির্যাতন হচ্ছে না, সংখ্যালঘুরা বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি ভালো বুঝবে তাদেরকে কি ধরনের সেফটি অবস্থা রাখা যায়, তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এটা আমরাই দেখভাল করছি। এই যে খুব শক্তভাবে কথা বলেছেন, এবং ভারতের গণমাধ্যমে যে আক্রমণাত্মক কোশ্চেন, সে সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য। আচ্ছা দেখুন, সংখ্যালঘুদের ব্যাপারটা যেটা আর কি, অবশ্যই এটা অত্যন্ত স্পর্শকাতর। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, আবারও নতুন করে জাতিসংঘের ওই বৈঠকের শেষে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন করেছে। অথচ দেখুন, বাংলাদেশে যে সংখ্যালঘুরা যারা আছে, সনাতন ধর্মীরা যারা আছে, তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সুসম্পর্ক। আমি আবার বলবো ঐতিহাসিকভাবে সুসম্পর্ক, হিন্দু মুসলমানদের সবার নাকি? কারণ আমাদের প্রতিবেশীরা তারা তাদের যারা সংখ্যালঘু সেখানে মুসলমানরা যারা আছেন তাদের প্রতি কী আচরণ করছেন এটা অমিত শাহ, তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অবস্থান থেকে, এবং অমিত শাহ শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তাদের বিজেপি দলের বোধহয় কি মানে সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল, সেই ভদ্রলোক একটা অত্যন্ত আপত্তিকর ও শিষ্টাচার বহির্ভূত একটা মন্তব্য করলেন। কি, তিনি মুসলমানদের তিনি পা উল্টা করে ধরে তওবা অনুপ্রবেশকারীদের, হ্যাঁ মুসলমান শব্দটি উচ্চারণ করেনি, বলেছে অনুপ্রবেশকারী যেই হোক। ওই তো মুসলমান বলেন নাই, কিন্তু অনুপ্রবেশকারী। তো অনুপ্রবেশ তো আর হিন্দুদের তিনি তো বলেন নাই, তিনি নিশ্চয়ই মুসলমানদের মিন করেছেন। এটা একটা কথা হলো, মুখে বলতেছো, এই জন্য আমি একটু আগে বললাম না, মুখে বেজায় মিঠে নিম্নি সেন্দে পিঠে একটা পেটে, এটা একটা ইয়ে আছে, প্রবাদ বাক্য। যাই হোক, তো এটা কীরকম কথা? তার দেখা দেখি আবার জনপ্রিয়তা পাওয়ার জন্য রাহুল গান্ধীও, কংগ্রেসের নেতা, তিনিও মোটামুটি তির্যক মন্তব্য করেছেন। এই সমস্ত মন্তব্য ইত্যাদি বন্ধ করুন, এবং আপনারা প্রত্যক্ষভাবে, আমি বা আপনি বা সাইদ ভাই, আমরা ঢাকায় বসে সংখ্যালঘুদের কোনো রকমের কোনো উৎপীড়নের ব্যাপার বা কিছুই আমরা দেখলাম না, কেউই দেখলাম। আমাদের পত্রপত্রিকাতে হয়েছে সেটা মুসলমান হিন্দু সবার উপরে পলিটিক্যাল আক্রমণটা হয়েছে, রাজনৈতিক আক্রমণ, হ্যাঁ যেটুকু হয়েছে। কিন্তু সংখ্যালঘু হিসেবে বা হিন্দুদের উপর নির্যাতন করতে হবে
এই ধরনের ইন্টেনশন নিয়ে নিশ্চয়ই কোনো আক্রমণ হয়নি আমি কিন্তু মানে সামান্য কূটনীতির অভিজ্ঞতা থেকে বলবো, এটা যে করানো হয় নাই তাই বা কে জানে, নিঃসন্দেহে, তাই না? ভারতে তো আবার এইটুকু যে সংখ্যালঘুদের সঙ্গে যে দুর্ব্যবহার বলুন বা উৎপীড়ন বলুন, এটা করিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে একটা ইস্যু বানানো, এই চেষ্টাই যে করা হয় নাই তাই বাকি। মুদ্রার ওই পিঠটাও দেখেন, মুদ্রার এপিঠ ওপিঠ দুইটাই দেখতে হবে। তো সেই জন্যে এগুলা কূটনীতি বাদ দিয়ে সরাসরি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। ফেলানির মতো মেয়েদের যেন বা স্বর্ণার মতো মেয়েদের যেন আর কাঁটাতারের বেড়াতে আর ঝুলতে না হয়। আর আপনারা মুখে বলে যাবেন এখানে যে এই মুহূর্ত থেকে বর্ডার কিলিং বন্ধ হয়ে গেল, কালকেই আমি তিস্তার পানি দিচ্ছি ইত্যাদি। বাড়িতে আপনি ফিরে যাওয়ার আগেই 2-4টা লাশ পড়ে গেল, ফিরে যাওয়ার আগেই ওখানে পানি বন্ধ করে দিচ্ছেন। হোয়াট ইজ দিস? তো এই জন্যে ভারতের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, যেটাই বলবেন মুখে সেটা অন্তর থেকে বলবেন এবং সেটার বহিঃপ্রকাশটা দেখাবেন। খামাকা বাংলাদেশকে বিব্রত করার, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো রকমের আচরণ করবেন না। আপনাদের নেতা নেত্রীদের কাছে আমার অনুরোধ। তো মোদি সাহেব তিনি ভুল চাল চালছেন আমি বলবো। তার উচিত বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে, বাংলাদেশি হিসাবে দেখা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই শুধু বাংলাদেশ নয়। শুধু শেখ হাসিনা তিনি স্বৈরশাসন করে চলে গেছেন এবং আপনারাও মনে করলেন যে ইনি একেবারে রোজ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন, বিশ্বাস করে ফেলেন। জি না, ক্ষমতায় আমি আগেই বলেছি রাখার মালিক হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ এটা করবেন এই দেশের জনগণের মাধ্যমে। কিন্তু ইন্ডিয়া ভুল করছে বারবার, যে একমাত্র বিএনপিরও তো আচরণের মধ্যে এমন কোনো অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি সংখ্যালঘু এরকম তো কোনো আচরণ তো বিএনপি কেন, এমনকি আমাদের জামাতে ইসলাম যাদেরকে সন্দেহের চোখে দেখা যায় তারাও তো কোনদিন এরকম বলে নাই। বরং বর্তমান আমির যে তিনি তো অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন, জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, প্রসঙ্গক্রমে তিনি আমার পাশের গ্রামের লোক এবং আমি তাকে বহুদিন যাবত চিনি, অত্যন্ত খোলা মনের মানুষ। আমি একটু জি শেষ হয়েছে না আমার বক্তব্য এই পর্যন্ত। আচ্ছা, আমি আসছি আবার আপনার কাছে। সাংবাদিক আবু সাইদ খান, 27 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দিবেন এবং সেখানে আমরা যেটি জানতে পারছি বা যেটি আলোচনা এসছে, রোহিঙ্গা ইস্যুটাকে অ্যাড্রেস করা হতে পারে খুব বড় সড়ো, মানে খুব গুরুত্বের সঙ্গে। সেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবেন এটির সংকট নিয়ে? আচ্ছা, তার আগে আমি একটু যেহেতু সংখ্যালঘু প্রসঙ্গটি এসছে 2 লাইন একটু বলি। সেটা হলো যে সংখ্যালঘুরা যে নির্যাতনের শিকার হয় না এমন না, কিন্তু যে কোনো পট পরিবর্তনের সময় দেখা যায় যে সংখ্যালঘুদের পর বাড়িঘর কিংবা ব্যক্তির উপর এক ধরনের আক্রমণ হয়। কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে। সমস্যাটা সেখানেই। এবং সেই সংখ্যালঘুদের নির্যাতনকে মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা কিন্তু মোকাবেলা করেছে। তারা মন্দির পাহারা দিয়েছে এবং সংখ্যালঘুদের বাড়িঘরও পাহারা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সংখ্যালঘুর বাড়িতে যে কিছু কিছু সংখ্যালঘুর বাড়িতে যে হামলা হয়েছে সেটার কিন্তু কারণটা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। অর্থাৎ যেখানে মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, হিন্দু আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, সেটাকে সংখ্যালঘু হামলা হিসাবে দেখানোটা বোধহয় ঠিক হবে না। তারপরে আমরা মনে করি যে একটা সংখ্যালঘুর একটি বাড়ি কিংবা একটা ব্যক্তিও যেন আক্রান্ত না হয়, বাংলাদেশ সরকার এবং সংখ্যাগুরু হোক এবং বাংলাদেশ সরকারের এবং জনগণের সে ব্যাপারে সচেতন থাকা দরকার। ভারতে যাই ঘটুক, আমরা হিন্দু মুসলমান, আমরা বৌদ্ধ খ্রিস্টান এবং বাঙালি আদিবাসী সবাই মিলেমিশে বাংলাদেশ এবং বাংলাদেশে সব মানুষের সম অধিকার এটা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করি। এবার আসুন রোহিঙ্গা প্রশ্নে। তো একটা এই ব্যাপারে একসময় আমরা দেখলাম যে সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে দ্বিপাক্ষিক। তারা মনে করলো যে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান হবে, কিন্তু শেষ পর্যন্ত যখন কোনো ফল বয়ে আনলো না, তখন সাবেক সরকার তারা ত্রিপাক্ষিক অর্থাৎ চীনের মাধ্যমে চীনকে যুক্ত করে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না এবং সমস্যা বরং জটিল আকার ধারণ করেছে। এর মধ্যে
যে জিনিসটা ঘটেছে যে ওখানে বিদ্রোহীদের কাছে ক্ষমতা চলে গেছে এবং সেখানে আরকান যেমন আমাদের পাশে রাখাইনে সেখানে আরকান আর্মি তারা কিন্তু ক্ষমতা প্রায় ৮০ ভাগ জায়গা যদ্দূর পত্রপত্রিকায় দেখেছে দখল করে নিয়েছে। এই অবস্থায় তো বাংলাদেশের জন্য করণীয় কি? বাংলাদেশের জন্য আমার কাছে যেটা মনে হয় এই সমস্যার সমাধান দ্বিপাক্ষিক নয়, ত্রিপাক্ষিক নয়, বহুপাক্ষিক, এবং বহুপাক্ষিক সমাধানের ব্যাপারে আমাদেরকে করতে হবে। এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কেবলমাত্র মিয়ানমারের সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হওয়া দরকার বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ করতে হবে। আমরা শেষ পর্যায়ে একটু আমি এই বিষয়ে ছোট্ট করে মন্তব্য নেব ফজল করিম আপনার কাছ থেকে, কূটনৈতিক অভিজ্ঞতা থেকে রোহিঙ্গা ইস্যুতে একবার 30 সেকেন্ডের মধ্যে ছোট্ট করে বলেন। আমরা ছোট্ট করে বলি, মিয়ানমারের জন্য তাদের উস্তাদ, তাদের গুরু, তাদের বড় আব্বা হচ্ছে গিয়ে চায়না, তারপরে অন্যান্য। চায়নার সঙ্গেও সম্পর্কটা এই ইস্যুর উপরে বা চায়নার ভূমিকাটা আর একটু যাতে জোরদার হয়, সবল হয়। চায়না যদি বলে যে যাও বাচ্চা সোরো, আর কোনো কিছুর দরকার নেই, যাও ঘুমাও গিয়ে যাও, তাহলে শুনবে ওরা। আর ইউএসএ হ্যাঁ অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন, এই ইস্যুটাও বলেছেন, সেখানেও তাদেরও ভূমিকা আছে। তবে ইউএসএর ভূমিকাটা আরেকটু সক্রিয়, আরেকটু দৃশ্যমান হওয়া উচিত। প্রশ্ন রয়েই যায়, যেমন ভারতের প্রতি বাংলাদেশ অতিমাত্রায় ঝুঁকে পড়ছিল, বাংলাদেশ মানে শেখ হাসিনা সরকার, সেই জায়গা থেকে চীন যেমন বিষয়টি ভালোভাবে নেয়নি, সেহেতু এখন আবার যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে উষ্ণ সম্পর্ক সেটিকে কি চীন খুব ভালো চোখে নেবে? কে? যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এই মুহূর্তে যে সম্পর্ক, এর আগে ভারতের সাথে হাসিনা সরকারের যে সম্পর্ক ছিল সেটি তো চীন খুব ভালোভাবে নেয়নি। এখন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, একটা উষ্ণ সম্পর্কের দিকে আমরা চলে গেছি বা আরো সম্পর্ক জোরদার হবে, সেটিকে কি চীন আবার ভালো চোখে নেবে? ভেতরে ভেতরে নেবে না, নাখোশ থাকবে যে এখানে আমার একচ্ছত্র আধিপত্য হওয়ার কথা। বিশেষ করে আমার পোলার সঙ্গে যখন তোমরা ডিল করতেছো, আমি তাদের বড় আব্বা, তুমি আবার আরেক বাড়িতে যাচ্ছ না, এটা নেবে। কিন্তু বাইরে অন্তত পক্ষে কোন রকমের কোনো আপত্তি দেখাবে না। আমি এক লাইনে বলি, আসলে আমাদের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ হওয়া দরকার। বাংলাদেশের অবস্থান সোজা রেখে, হ্যাঁ, মেরুদণ্ড সোজা রেখে সব পাক্ষিক যোগাযোগটা এবং ভারসাম্য রাখতে হবে। অনেক ধন্যবাদ সাংবাদিক আবু সাইদ খান, ধন্যবাদ ফজল করিম আপনাকে। দর্শক, শেষ করছে, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন। তবে তার আগে সাংবাদিক আবু সাইদ খান যে কথাটি বললেন ওটাই বোধহয় আমাদের সর্বশেষ পন্থা বা ঠিকানা, যাই বলি না কেন, যে মেরুদণ্ড সোজা রেখে আমরা আমাদের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখবো এবং সবার সাথেই বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এই নীতিতে অটল থাকবো। যদি শেখ হাসিনা সরকার এই নীতিটি অন্তত অবলম্বন করতে, নিশ্চয়ই বাংলাদেশকে যে পরিমাণ খেসারা দিতে হয়েছে সেটি হয়তো দেওয়া লাগতো না। সেটি চীনের ক্ষেত্রে হোক, যুক্তরাষ্ট্র কিংবা ভারতের ক্ষেত্রে হোক, কারো ক্ষেত্রে নয়। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।